ষড়যন্ত্রটা ধরা পড়েছে, ডকুমেন্টারি প্রমাণ হয়েছে যে খুনি কাদের আশ্রয় ছিল, কাদের প্রশ্রয়ের মধ্যে ছিল। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ধানাই পানাই করার নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না, এটা আমাদের গণতন্ত্রকে সংকটে ফেলে দেবে। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বারবার আমাদের সামনে যতবার বিভিন্ন সভা হয়েছে সেখানে তিনি একটি কথা বলতেন, 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি কিন্তু এক নয়। এটা আমাদেরকে রিয়ালাইজ করতে বলেছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে যে পোস্ট 5th আগস্টের পলিটিক্সটা এটা আসলে আগের জায়গায় নেই। আওয়ামী লীগ এটা বুঝতে ভুল করেছিল এবং বুঝতে ভুল করেছিল বলেই তাদেরকে এইভাবে লজ্জাজনক কি বলে এক্সিট, লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছিল। একটি রাজনৈতিক দল বলেছে গোপালগঞ্জে এই নাকি তারা প্রথম সভা করলো। আমি অন্তত পক্ষে 3টি সভা করেছি গোপালগঞ্জে, হাজার হাজার মানুষকে নিয়ে, এমনকি খোদ টুঙ্গিপাড়াতে, কোটালীপাড়াতে, 2টো উপজেলাতে এবং শহরেও। সেখানে হাসিনা সম্পর্কে আমি ক্যাটেগরিক্যালি বলেছিলাম, আপনি বারবার দাবি করতেন আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, আপনি বারবার দাবি করতেন আপনার সরকার নির্বাচিত সরকার, আপনার এমপিরা বলতেন আপনার এমপিরা নাকি নির্বাচিত এমপি। আমি বলেছিলাম হাসিনা ক্ষমতায় থাকতেই আপনার সরকার নির্বাচিত সরকার নয়, আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী কখনো ছিলেন না। খোদ গোপালগঞ্জে, কোটালীপাড়ায়, টুঙ্গিপাড়ায় যে নির্বাচনী যে কেন্দ্রগুলো ছিল সেখানে 10%-এর বেশি ভোটের মধ্যে ভোটারের মুড়ি বইতে, ব্যালটের মুড়ি বইতে সেখানে ভোটারের স্বাক্ষর ছিল না, ভোটারের সই ছিল না। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আপনি প্রমাণ করুন যে আপনি 10%-এর বেশি মানুষ আপনাকে ভোট দিয়েছে। উনি কোনোদিন প্রমাণ করতে পারেননি, এই জন্য রাতের ভোটের আয়োজন করতে হয়েছে। রাতের ভোটের সরকার ছিল শেখ হাসিনা সরকার, এবং উনি সেই কারণে ওনাকে পালাতে হয়েছে। বিষয়টা উনি বোধহয় একেবারে যে অনুমান করতে পারেনি তার কিন্তু নয়, এবং অনুমান করতে পেরেছিলেন বলে ওনার যে মেয়েটি, ওনার তো একটাই মেয়ে আমরা যেটা জানি, এই মেয়েটি কোয়ালিফাইড না হওয়া সত্ত্বেও, অর্থাৎ WHO-তে রিজিওনাল ডিরেক্টর হিসেবে কোয়ালিফাই করার মতো অবস্থায় না থাকা সত্ত্বেও, রিকুইজিট কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও তাকে যেন তেন প্রক্রিয়ায় ভারতের সহযোগে তাকে রিজিওনাল ডিরেক্টর পদে বসানো হয়েছিল ভারতে। শেখ হাসিনা বোধহয় জানতেন তাকে এই দেশটা ছেড়ে চলে যেতে হবে, থাকা যাবে না, একটা বিকল্প আশ্রয়ের একটা জায়গা তিনি সেখানে রেখেছিলেন অনেক আগেই। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গত 9 তারিখে অনেকে বলেছেন, আমি সংক্ষেপে শুধুমাত্র আমি চেইনটা টানতে চাই। 9 তারিখে ঘটনা ঘটলো, লালচাঁদ অথবা ওরফে সোহাগ নামে একজনকে হত্যা করা হলো, একজন ভাঙারি ব্যবসায়ী অথবা একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো। এই লালচাঁদ সোহাগকে বিএনপির কর্মী, ছবিতে পত্রিকায় নিউজে প্রমাণিত হলো যে লালচাঁদ বিএনপির অনুষ্ঠানে যেত, সে যুবদলের কর্মী ছিল। ইট ইজ প্রুভড লালচাঁদ বিএনপির কর্মী ছিল। যদি কারোর যদি বুকে দহন হয় সেটা বিএনপির বুকে দহন হবে যে তার একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। লালচাঁদ কাদের কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার হলেন? কে তাকে হত্যা করেছে? তারেক রহমানের কর্মীর হত্যা করেছে? না, যাকে হত্যাকারী হিসেবে যিনি আইডেন্টিফাইড হয়েছেন, মাহিন অথবা মহিন, নানা নামে পত্রিকা আসছে। thepeoplebd.com নামে একটি অনলাইনে আমি দেখলাম, এই মহিন একসময় ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি গোলাম রব্বানির সাথে তার সহযোগ ছিল, তার ছবি, তার সাথে খুব ঘনিষ্ঠ ছবি। এই মহিন 36 দিন আমাদের ছাত্র জনতা যে লড়াইটি করেছে সেখানে হাসিনার পেটোয়া বাহিনীর একজন সদস্য হিসেবে আন্দোলন দমাতে তাকে রাস্তায় দেখা গিয়েছিল। এই মহিনকে দেখা গিয়েছে এনসিপির আহ্বায়ক, লালচাঁদের হত্যাকারী, পাথর দিয়ে থেতলে তার মস্তিষ্ককে যে বিদীর্ণ করে দিয়েছে যে মহিন, তার ছবি দেখা গিয়েছে এনসিপির কনভেনার নাহিদ ইসলামের সাথে, তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে হাসনাত আব্দুল্লাহর সাথে,
তার ঘনিষ্ঠ ছবি ছিল সার্জিস আলমের সাথে। এগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে, অনলাইন পত্রিকা, শুধু মিথ্যা না। তাহলে তারেক রহমানের কর্মী কিভাবে এটার সাথে জড়িত? হঠাৎ করে ঘটনা 9 তারিখে, 11 তারিখে প্রচারণা শুরু হলো, আর সাথে সাথে প্রচারে বেরিয়ে পড়লেন আমার ভাইয়ের রক্ত কেন? তারেক রহমান জবাব চারে মহা মুশকিল। ভাই হলো আমার, ভাই হলো এদের, তোমাদের ভাই, আর জবাব নাকি তারেক রহমান দেবেন কেন? খুব মেটিকুলাস, ইউনূস সাহেবের একটা শব্দ আছে মেটিকুলাস, খুব মেটিকুলাস ওয়েতে তারেক রহমানকে মেলাইন করার একটা চক্রান্ত ছিল, আগে থেকেই ছিল। এটা ম্যানিফেস্টেড হয়েছে, এটা সারফেসে এসেছে 11 তারিখের পর। হঠাৎ করে দেখবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেল। আমার কর্মী মারা গেল, আমার কর্মীকে মারলো অন্য দলের লোকেরা বা অন্যদের সাথে অন্যদের আশ্রয় থাকা লোকেরা, আর দায়টা আমার, দায়টা আমার। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে তাকে কেন টার্গেট করা হলো? তাকে কেন মেলাইন করা হলো? সামনে একটা নির্বাচন। বাস্তবতা হচ্ছে তারেক রহমান হচ্ছে বিএনপির নেতা, তার নির্দেশনায় আমরা চলি, তার পথ নির্দেশনে আমরা চলি, তার নির্দেশনে পার্টি চলে। আগামী নির্বাচনের প্রস্তুতি, আগামী সরকার গঠনের প্রস্তুতি, আমাদের সংসদীয় আয়োজন, সমস্ত কিছুই তারেক রহমানকে কেন্দ্র করে, তার নেতৃত্বেই। সুতরাং তাকে যদি মেলাইন করা যায়, তার ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ করা যায়, তাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, ওখানেই হচ্ছে অদৃশ্য শক্তি অথবা যারা মাঝে মধ্যে দৃশ্যমান হন প্যাঁচার মতো, তাদের অনেক লাভ হয়। বাট ষড়যন্ত্রটা ধরা পড়েছে, ডকুমেন্টারি প্রমাণ হয়েছে যে খুনি কাদের আশ্রয় ছিল, কাদের প্রশ্রয়ের মধ্যে ছিল। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ধানাই পানাই করার নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না, এটা আমাদের গণতন্ত্রকে সংকটে ফেলে দেবে। আজকে আমি মাদারীপুরে একটি সভায় বলেছিলাম, সরকার কিছু চুক্তি করছে, এই সরকারকে মনে রাখতে হবে এই সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টে কিছু টার্মস অফ রেফারেন্স থাকে, তার কিছু কাজের সীমাবদ্ধতা থাকে, ইচ্ছে করলে সবকিছু করতে পারেন না। তার কাজ হচ্ছে ভোটের আয়োজন করা, তার কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া, তার কাজ হচ্ছে বাংলাদেশের জনগণকে যতদিন দায়িত্বে আছেন ততদিন জনগণকে নিরাপদে রাখা, তার কাজ হচ্ছে যতদিন দায়িত্বে আছেন দেশকে নিরাপদে রাখা, এটাই হচ্ছে তাদের কাজ। এবং এর সাথে তারা কিছু বলছেন, যেটা গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটি সরকার এসেছেন, আমরা সেই সরকারকে সমর্থন করেছি। ভবিষ্যতে সরকার যাতে রাতের ভোটে সরকার না হয়, এমপিরা যাতে ভবিষ্যতে নিজেদেরকে একদিনের গণতন্ত্র এক্সারসাইজ করে যাতে নিজেদেরকে মোগল সম্রাট না ভাবেন, অনেক বিষয়গুলোতে নিঃসন্দেহে সংস্কারের প্রয়োজন, সেটা আমাদের নেতা বলেছেন।